এটা যে চ্যাপ্টারটা স্টার্ট করব, চ্যাপ্টারের নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, চ্যাপ্টার 4। এটা ফিজিক্স ফার্স্ট পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঠিক আছে বাবা, আমি সবার আগে যে কাজটা করি, এই চ্যাপ্টারে কি কি টপিক আছে এবং কোন টপিক এসএসসির জন্য গুরুত্বপূর্ণ, পুরা চ্যাপ্টার একটা ম্যাপ, এইচএসসি সরি হ্যাঁ, পুরা চ্যাপ্টার একটা ম্যাপ তোমাদেরকে করে দেই। ওকে, দেখো বাবা, শুরুতে আমি বলতে পারি এই চ্যাপ্টারটাকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এসএসসির সাথে মিল আছে, আরেকটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের জন্য নতুন। কথা বুঝিও বাবা, তোমরা দরকার হলে চ্যাপ্টার ম্যাপটা তুলে নাও, এটা তোমাদের জন্য ভালো হবে। এসএসসির সাথে যে টপিকগুলো মিল আছে সেই টপিকগুলো আমরা একটু বলি। 1 নম্বর টপিক হচ্ছে নিউটনের গতির সূত্র। নিউটনের গতির সূত্র, ওই যে নিউটনের ফার্স্ট ল, নিউটনের সেকেন্ড ল, নিউটনের থার্ড ল, মনে আছে বাবা? এই টপিকগুলা হচ্ছে শুরুতে আছে। আচ্ছা, এরপরে ডান স্যার, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলির ভিতরে আবার বিভিন্ন টাইপের ম্যাথ আছে। কথা বুঝছো? যেমন আমি কিছু ম্যাথের কথা তোমাদের মনে করায় দেই। এই যে দেখো, গতির ভিতরে আমি কিছু ম্যাথ দিচ্ছি, মানে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলির ভিতরে কিছু ম্যাথ আছে। মনে আছে 9, 10-এ আমরা কিছু ম্যাথ করতাম, যে নৌকা থেকে লাফ দেয়, নৌকাটা কোন দিকে অগ্রসর হবে? সূত্র ছিল m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। মনে পড়ে কথাগুলা? সবাই একটু মনোযোগ দাও, কথা বলিও না। ওই যে নৌকা থেকে লাফ দেওয়ার ম্যাথ, নৌকা থেকে লাফ। তারপর আরো ম্যাথ ছিল, মনে আছে? বন্দুকের ম্যাথ। ওই যে বন্দুক থেকে গুলি ছুটতো, এরপর বন্দুকটার পশ্চাৎ বেগ হইতো। যদিও এই টপিক প্রায় সেমই, একই কনসেপ্টেরই টপিক। তাহলে আমি এটা লিখলাম বন্দুক বা গুলির ম্যাথ, গুলির ম্যাথ। বাবা আমি আরেকবার একটু বলি, কথা বলিও না, কথা বলতে না করছি। আমি আরেকবার একটু বলি কি কি পড়াচ্ছি। বললাম একটা হচ্ছে এসএসসির কনসেপ্ট, একটা হচ্ছে এইচএসসির কনসেপ্ট। এসএসসির কনসেপ্টের মধ্যে প্রথমে আসে নিউটনের গতির সূত্র। নিউটনের গতির সূত্রের মধ্যে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট লর ভিতরে আবার কিছু ম্যাথ আছে, সেকেন্ড লর ভিতরে কিছু ম্যাথ আছে, থার্ড লর ভিতরে কিছু ম্যাথ আছে। ওই ম্যাথগুলি স্যার সব একসাথে লিখে দিচ্ছি। তারপরে কিছু ম্যাথ আছে রকেটের ম্যাথ, রকেটের ম্যাথ। এটা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই না? ওইখান থেকে আমরা রকেটের জ্বালানি বের করি, রকেটের উঠতে কত সময় লাগবে, এরকম রিলেটেড টপিক বের করি। কথা বুঝছো? তাহলে আমি লিখে রাখলাম রকেটের ম্যাথ, রকেটের ম্যাথ। বন্দুকের ম্যাথ আছে। তারপরে হচ্ছে আরেকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিফটের ম্যাথ। লিফট ম্যাথ। লিফটের ম্যাথ কিরকম? একটা ব্যক্তি লিফটের মধ্য দিয়ে উঠতেছে, লিফট সমতরণে উপরে উঠতেছে বা সমতরণের নিচে নামতেছে, এরকম টাইপের অনেক সাব টাইপ আছে আবার এটার ভিতরে। কথাগুলি কি বুঝতেছো? আচ্ছা, এরপরে এটার ভিতরে আবার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা হচ্ছে ক্যারাম, ক্যারামের ম্যাথ। ক্যারামের ম্যাথ কিরকম আমি একটু বলি। এই যে একটা গুটি থাকে ক্যারামের, হ্যাঁ, আবার এটা হচ্ছে মনে হয় স্ট্রাইকার বলে এটাকে, মনে হয়, তাই না? তো আমরা কি করি, স্ট্রাইকার দিয়ে মনে করে এই গুটিটাকে হিট করলাম। তো হিট করলে কি হয় বাবা, অনেক কেসে দেখা যায় না, গুটিটা মনে করে এদিকে মুভ করলো, স্ট্রাইকারটা এদিকে মুভ করলো। আমি এই বস্তুটাকে সোজা এরকম গুটির মধ্যে হিট করলাম, ঘুমাইও না। আমি এই স্ট্রাইকারটাকে গুটির মধ্যে হিট করলাম, গুটিটা দৌড় দিল এদিকে, স্ট্রাইকারটা দৌড় দিল এদিকে, এরকম হয় না? তো ওটাকে আমরা বলতে পারি ক্যারামের ম্যাথ। তো লেখো ক্যারাম টাইপের ম্যাথ, ক্যারাম। মানে আমি তোমাকে দেখাচ্ছি নিউটনের গতির ভিতরেই দেখো কতগুলি টাইপের ম্যাথ আছে। কথা বুঝছো? এবার এর ভিতরে আরো টুকটাক দুই একটা আছে, ওগুলো অতটা গুরুত্বপূর্ণ না। কথা বুঝছো নি? যেগুলি একদম মেজর সেগুলি আমি করাই দিছি, এখানে লিখে দিছি, কিন্তু করানোর সময় আমি সব টাইপের ম্যাথই করাবো। কথা বুঝাতে পারতেছি? এবার বাবা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা 9, 10-এ ছিল কিন্তু আমরা অত বিস্তারিত পড়ি নাই, কিন্তু এখানে অনেক বেশি বিস্তারিত পড়বো, সেটা হচ্ছে ঘর্ষণ সংক্রান্ত ম্যাথ, ফ্রিকশন। ফ্রিকশন ম্যাথ। ফ্রিকশনের ভিতরে আবার 3 প্রকার ভাগ আছে, স্থিতি
তারপরে গতি ফ্রিকশন মানে স্থিতি ফ্রিকশন, গতি ফ্রিকশন, তারপর হচ্ছে আবর্ত ফ্রিকশন। কথা বুঝতে পারছি? তো ফ্রিকশন ম্যাথ লিখে রাখলেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। আমি স্টার দিয়ে রাখি কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। ক্যারামের ম্যাথ যদি প্রশ্ন খুব টাফ করে তখন আসে, সবসময় আসে না। কিন্তু নৌকা থেকে লাফ দেওয়া রিলেটেড ম্যাথ অথবা গুলির ম্যাথ অথবা তক্তা ভেদ করার ম্যাথ, এগুলি গুরুত্বপূর্ণ, এগুলি স্টিল এখনো আসে। রকেটের ম্যাথও মাঝে মাঝে আসে, সবসময় আসে না। লিফটের ম্যাথও মাঝে মাঝে আসে, সবসময় আসে না। আমি একটু বলি, যেগুলি 2 স্টার দেওয়া এগুলি হচ্ছে প্রশ্ন যখন কঠিন করে তখন আসে। কথা বুঝিও। এই যে ক্যারামের ম্যাথ, বোর্ডে খুব একটা ক্যারামের ম্যাথ কখনোই আসে না, কিন্তু কোনো কলেজ টেস্ট পরীক্ষার প্রশ্নে বা মনে করো কোথাও প্রশ্নটাকে কঠিন করতে চাইতেছে, তখন এরকম লিফটের ম্যাথ বা ক্যারামের ম্যাথ দিয়ে দেবে। আর ট্রিপল স্টার যেগুলি, এগুলি বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। বোর্ড, কথা কি বুঝতে পারতেছি বাবা? এরপরে বলো, এটার ভিতরে সাবটাইপ, এটার ভিতরে সাবটাইপ গুলিও আরো 3টা আছে না, ওগুলি লেখার দরকার নেই, ওগুলি আমি যখন পড়াবো তখন লিখে দিব। মেইন টাইটেলটা লিখে দিছি, এটার ভিতরে আরো 2-3টা সাবটাইপ আছে। কথা বুঝতেছো? আর একটু দেখি আর এসএসসির কোনো কনসেপ্ট আছে কি না। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে, মনে পড়ে বাবা? এই ম্যাথটা এরকম ছিল, 2 পাশ থেকে 2টা বস্তু আসে। হ্যাঁ, সংঘর্ষের ম্যাথ, 2 পাশ থেকে 2টা বস্তু আসে। তারপর আমাদেরকে 9 10 আমরা করছিলাম, বলতো সংঘর্ষটি কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, মনে পড়ে? হ্যাঁ, তাহলে এটাকে কি বলতে পারি? সংঘর্ষের ম্যাথ। সাবটাইপগুলি ম্যাথ করার সময় করাই দিই বাবা, আমি মেইন টাইপ লিখে দিই। হ্যাঁ, এটার মধ্যে যদি সাবটাইপ করি এত বড় ট্রি হয়ে যাবে, এটা বলার বাহিরে, কারণ এটার ভিতরে সাবটাইপ আছে, ওই সাবটাইপের ভিতরে আবার সাবটাইপ আছে। দরকার আছে এত কিছু লেখার, আমি মেইন টাইপটা লিখে দিচ্ছি। আর কিছু আছে কি না একবার একটু চেক করি। না, আর কিছু নাই। তারপরেও আরেকটা কথা একটু বলে দেই, ওই যে মনে আছে আমরা ভেক্টরে পড়ছিলাম, ছেলেরা সবাই মনোযোগ, ভেক্টরে একটা টপিক পড়ছিলাম, সেটা হচ্ছে ওই যে নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা মনে আছে? তো নৌকার গুণ টানাও এখানে আছে। নৌকার গুণ টানা কোনটা সাজিদ মনে নাই? আমি একটু মনে করাই দেই। এই যে একটা নৌকা, এই পাশে এটা হচ্ছে নদীর 2 পাড়, অথবা যে হ্রদ দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো কি করে মাঝি করে কি, তার একটা ছেলেকে বা যে কোনো একটা লোককে রশি বাইদা বলে যে এই দিক বরাবর টান দিতে। এদিকে তাকাও সাজিদ, করাইছি, এই বরাবর টান দিতে বলে। মনে আছে? এটা করাইছি যে। তো টান দিলে নৌকাটা আসতে তার দিকে ঘুরে আসার কথা না, মনে পড়ে? এরপরে মাঝি করে কি, আবার বৈঠা মারে। বৈঠা কোন দিকে দেয়? বৈঠা এদিকে দেয়। আমি বিস্তারিত বলতেছি না, বৈঠা এদিকে দিয়া, এই যে মনে করো সে যদি এই বরাবর টান দেয়, আমরা জানি যে যে কোনো বল 2টো উপাংশে ভাগ করা যায়, একটা হচ্ছে আনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর। তো যে মাঝি থাকে সে মাঝি করে কি, এই পাশে বৈঠা মারে, এই পাশে বৈঠা মারে, এই পাশে বৈঠা ইউজ করলে এদিকে একটা বল তৈরি হয়, তখন এই বল কাটাকাটি চলে যাচ্ছে। বাবা আমি বিস্তারিত বলতেছি না, কারণ আমি এখানে এটা ভেক্টরে পড়াইছি। আমি জাস্ট তোমাকে ঘুমাইও না, আমি জাস্ট তোমাকে বলতে চাচ্ছি যে নিউটনের সূত্রের ভিতরেই এই জিনিসটা আলোচনা করা হয়েছে। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার আমার কথা? আচ্ছা, আর কি কোনো টপিক বাকি? আর কোনো টপিক নাই। একটা ছোট্ট টপিক আছে, লিখে দেই একটু, সেটা হচ্ছে ঘাত বল। ঘাত বল এবং আচ্ছা, কেন জানি আমার মনে হয় ঘাত বল 9 10 ছিল বাবা, মনে কি পড়ে তোমাদের? ঘাত বল কি ছিল 9 10? খুব অল্প সময়ের জন্য যদি অধিক মানের একটা বল প্রয়োগ করা হয়, যেমন ক্রিকেটার ব্যাটে বলে শুট করতেছে, ছিল না? না, আচ্ছা যাই হোক, ঘাত বল আর একটা হচ্ছে বলের ঘাত। এতটুকু ডান। এবার এইচএসসির কনসেপ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনোযোগ। এইচএসসি খুবই খুবই গুরুত্বপূর্ণ বাবা, এইচএসসির কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। এটার ভিতরেই অনেক টপিক আছে। ওকে, আমি দেখি কি কি টপিক আছে। প্রথম টপিক হচ্ছে, মনোযোগ, কেউ কথা বলিও না, প্রথম টপিক হচ্ছে জড়তার ভ্রামক। বাবা এইচএসসি খুবই গুরুত্বপূর্ণ, মানে এইচএসসির প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, ট্রিপল স্টার দিয়ে রাখলাম। ট্রিপল স্টারগুলি বোর্ডে আসে, ডাবল স্টারগুলো প্রশ্ন যদি কঠিন করে তখন কলেজে আসে। রাস্তার ব্যাংকিং, এটার ভিতরে আবার অনেক সাব টপিক আছে।
আর কোনো টপিক আছে কিনা একবার একটু দেখে নেই। এই দুইটা টপিক ছাড়া মেইনলি ইন্টারে আর কোনো টপিক নাই মেইনলি। তারপরে তার মানে দেখো এই চ্যাপ্টারটা বলতে গেলে কত ইজি না, কিন্তু ম্যাথ করাতে যাব তখন বুঝবে এই চ্যাপ্টার কত বড়। ক্যারামের ম্যাথ বলতে গেলে আসলে এসএসসির কনসেপ্ট না, কিন্তু এসএসসিতে আমি দুই এক জায়গায় দেখছি। যাই হোক, মানে মুদ্রা কথা আমি বলতে চাই, এসএসসিতে যে সূত্রগুলি ছিল না ওগুলি দিয়ে টুকটাক কাজে লাগানো যায়, শুধু একটু চেঞ্জ করা লাগে, সূত্রগুলোকে একটু চেঞ্জ করা লাগে। কথা কি বুঝছো আমার বাবা? এটা হচ্ছে চ্যাপ্টারের মেইন সামারি। এগুলির ভিতরে আরো সাবটপিক আছে যেগুলি আমি এখানে লিখলাম না, কিন্তু পড়ানোর সময় বুঝাবো। ঠিক আছে, এখন আমাকে বলো, আগে কি এসএসসির পার্ট স্টার্ট করতে চাও না এইচএসসির পার্ট স্টার্ট করতে চাও? একটা কথা একটু বলে দেই, একটার সাথে মোটেও সম্পর্কিত না। তুমি চাইলে এটাও স্টার্ট করতে পারো আগে, অথবা এটাও স্টার্ট করতে পারো। এইচএসসি, চলো বিসমিল্লাহ করে এটা স্টার্ট করি। বলো। অবশ্যই আসে, এসএসসি থেকেও প্রশ্ন আসে। বললাম তো এসএসসি থেকে যে নৌকা থেকে লাভ দেওয়া, গুলির ম্যাথ, ফ্রিকশনের ম্যাথ, এই যে এগুলি। হ্যাঁ, তবে একটা কথা বলি, এই ফ্রিকশনের যে টপিকটা দিলাম না, এটা এসএসসি তে আহামরি কোনো সূত্রই ছিল না, কিন্তু ইন্টারে অনেক সূত্র আছে। ইন্টারে এই টপিকের অনেক সূত্র আছে এবং ম্যাথগুলিও টাফ। বাবা তুমি মুখটা ধুয়ে আসো, যাও এক দৌড় দাও। একটু ডান। এইচএসসি তাহলে আগে শুরু করলাম, চলো বিসমিল্লাহ করে স্টার্ট করি। তাহলে আমি আগে ইজি টপিকটা শেষ করে ফেলি, রাস্তার ব্যাংকিংটা আগে করাই। স্যার আমরা এখন যে টপিকটা স্টার্ট করব রাস্তার ব্যাংকিং, বাবা এই টপিক খুবই গুরুত্বপূর্ণ। আমি বাবা ইন্টারের, হ্যাঁ না এটা ইজিটা থেকে স্টার্ট করতেছি। বাবা আমি আগে একটু আমার মতো করে জিনিসটা সামারি করতে চাই, বুঝাইতে চাই, তারপরে সব সূত্রমূত্র এবং ম্যাথের দিকে আগাইতে চাই। কথা বুঝতে পারছি? সবাই ফুল কনসেন্ট্রেশন দাও, স্যারের দিকে তাকাও। রাস্তার ব্যাংকিং জিনিসটা কি বাবা? এই টপিকটা আসলে আমাদের একটা রিয়েল লাইফ প্রবলেমের কারণে আসছে। কিভাবে আমি আগে একটু বুঝায় বলি। কোনো সূত্রমূত্র কিচ্ছু লেখাবো না, আমি আমার মতো করে আগে এক্সপ্লেন করব। বাবারে সোজা রাস্তায়, এই রাস্তাটা মনে করো সোজা, আর তোমার গাড়িটা এদিকে যাচ্ছে অথবা নিচের দিকে যাচ্ছে। সোজা রাস্তায় তুমি যত স্পিডে ইচ্ছা গাড়িটাকে টানতে পারো না। মনে করো দুনিয়াতে আর কোনো গাড়ি নেই বা ওই রাস্তায় আর কোনো গাড়ি নেই, তুমি কিন্তু ইচ্ছা মতন একদম সোজা গাড়িটাকে স্পিড আপ করতে পারো, স্পিড বাড়াইতে পারো। কথা বুঝিও, সিরিয়াস হও সবাই, এদিক ওদিকে তাকায়ও না। কিন্তু বাবা দেয়ার ইজ আ প্রবলেম। রাস্তাটা যখন বাঁক নেয় তখন আবার দুইটা কন্ডিশন হয়ে যায়। মনোযোগ, কথা বলিও না। রাস্তাটা যখন বাঁক নেয় তখন আবার দুইটা কন্ডিশন হয়। কন্ডিশন 1, এটা হচ্ছে সাইকেল অবলিক বাইক, মানে দুই চাকার যানবাহন। একটা হচ্ছে রিক্সা, মানে 3 চাকা অথবা 4 চাকার যানবাহন। এটা আমি লিখতে পারি 2 চাকার যানবাহন, 2 চাকার যানবাহন। তোমরা ফিস করে কথা বলিও না। আর এটা হচ্ছে 3 চাকার, 3 বা 4 চাকার যানবাহন বা বাস, ট্রাক, ট্রেন। ব্যাস। আমি আবার একটু বলি টপিকটা কি। রাস্তাটা যখন সোজা থাকে দেয়ার ইজ নো প্রবলেম। রাস্তাটা যখন বাঁক নেয় তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেমটা কি সেটা পরে বলতেছি, বাট ওই প্রবলেমটাকে আমি আবার দুইটা জিনিসের জন্য ভাগ করছি। একটা হচ্ছে সাইকেল অথবা 2 চাকার যানবাহনের জন্য বা বাইক ট্রাকের জন্য প্রবলেমটা একরকম, এবার বাস, ট্রাক, ট্রেন এটার জন্য প্রবলেমটা আরেক রকম। কথা বুঝিও বাবা। এবার আমি প্রবলেমটা বলি, সেটা হচ্ছে তুমি যখন রাস্তায় বাঁক নাও, হ্যাঁ একটা এক্সাম্পল দিই তাহলে বুঝাইতে পারবো। মোটোজিপি তো বলে মনে হয়, মোটোজিপি রেসিং দেখছো বাবা? বাইকওয়ালা যখন বাইকটা চালায় রাস্তাটা যখন এরকম স্ট্রেট থাকে, ধুমায় একটা খালি গিয়ার বাড়ায় আর পিক আপ দেয়। কথা বুঝিও। কিন্তু রাস্তায় যখন বাঁক আসে সব চিকনা এক কোনায় জায়গা। কোন কোনায় বলো তো? সব এই কোনায় এসে পড়ে। একটা গাড়ি ওই দিক থেকে মুভ করে না, একটা গাড়িও এদিক থেকে বা একটা বাইকও এদিক থেকে মুভ করে না, প্রত্যেকটা বাইক এদিক থেকে মুভ করে। এই দেখো এখানে টিক দিছে, এখানে ক্রস দিছি। আমি কি বলতে চাচ্ছি আরেকবার বলি। রাস্তায় যখন বাঁক আসে প্রত্যেকটা বাইক এক কোনায় চলে যায় এবং কোনায় গিয়ে প্রত্যেকটা বাইক এরকম বাইকটাকে পুরো কাট করে ফেলে। বাইকটা এরকম স্ট্রেট ছিল, এটাকে কাট করে ফেলে। এর কারণটা কি সেটা আগে একটু বলি।
বাবা এর কারণটা অন্যভাবে একটা উদাহরণ দিয়ে বলি। কোনোদিন বাসে অথবা টেম্পুতে, মানে টেম্পুতে অথবা প্রাইভেট কারে যখন তোমরা মানে এরকম প্রাইভেট কার চালাচ্ছে, হুট করে যখন প্রাইভেট কারকে এরকম ডানে অথবা বায়ে ঘুরায় ফেলে, তুমি খেয়াল করছো ডান দিকে যদি ঘুরায় তুমি এরকম বাম দিকে ছিটকে পড়ো, অথবা বাম দিকে যদি ঘুরায় তুমি এরকম ডান দিকে ছিটকে পড়ো। কথা বুঝাতে পারি নাই? আমি আবার বলি, সোজা রাস্তায় কোনো সমস্যা নাই, গাড়িওয়ালাও জোরে গাড়ি টানতেছে, বাইকওয়ালাও জোরে বাইক টানতেছে, ইচ্ছা মতন যেতে পারতেছো। কিন্তু খেয়াল করে দেখিও বাঁকা রাস্তায় যখন ওই লোকটা গাড়িটাকে যখন জোরে ঘুরাইতে যায়, ডান দিকে ঘুরালে তুমি বাম দিকে ছিটকায় পড়ো, তাই না? সাথে সাথে কিন্তু তুমি তোমার পাশের জনকে ধরে ফেলো, অথবা গাড়ির উপরে যে হ্যান্ডেলটা থাকে, তাই না, একটা ইয়া থাকে না হাত ধরার, একটু দাঁড়াও, হাতে ধরার যে জিনিসটা থাকে সাথে সাথে সেটা ধরে ফেলো না, যাতে তুমি এরকম ছিটকায় না পড়ে যাও। সেটার জন্যই তো এটার কাহিনীটা শোনো, এটা কেন হয়? না, এটা জড়তার জন্য হয় না। কথা বলিও না, মনোযোগ দাও। মনে রাখবা বাবা, প্রত্যেকটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন সে একটা কেন্দ্র বিমুখী বল অনুভব করে। কি বলছি? কথাটা আবার শুনো। প্রত্যেকটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন কেন্দ্র বিমুখী বল অনুভব করে। পেজ উল্টানোর প্রয়োজন নাই। একটা এক্সাম্পল দেই। মনে করো এটা একটা লাঠির সাথে একটা রশি বাঁধছি, রশির সাথে একটা ইট বাঁধছি, এবং আমি এটাকে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি। বাবা এই বস্তুটা এই দিকেও একটা বল ফিল করবে, এই দিক বরাবর একটা বল ফিল করবে। এই বলটাকে বলি কেন্দ্রমুখী বল। কি বলি বাবা? কেন্দ্রমুখী বল। ভিডিওর টাইম কি শেষ? এই বলটাকে বলি কত? ওকে, এই বলটাকে বলি কেন্দ্র বিমুখী বল, আর এই বলটাকে বলি কেন্দ্রমুখী বল। স্যারের দিকে তাকাও, মনোযোগ দাও প্লিজ। বাবা তুমি কেন্দ্রমুখী বলটা কেন ফিল করতেছো? কারণ রশিটা তোমার আঙ্গুলের সাথে লেগে আছে। তোমার আঙ্গুল প্রতি মুহূর্তে এই বস্তুটাকে ভিতরের দিকে টানতেছে না, এবং একই সাথে আবার বস্তুটাকে ঘুরাচ্ছেও। কথা বুঝতে পারতেছি? দেখো বাবা, আসলে কাহিনী হয় কি, তুমি যখন আঙ্গুল দিয়ে ঘুরাও তুমি আসলে বস্তুটাকে বাইরে ফেলে দিতে চাও। দেখো তুমি যখন আঙ্গুল দিয়ে ঘুরাও তখন কিন্তু বস্তুটাকে বাইরে ফেলে দিতে চাও, কিন্তু বাইরে যায় না কেন? কারণ তুমি রশি দিয়ে তাকে আবার বেঁধে রাখছো। কথা বুঝো নাই? তুমি দেখিও বাবা, আমি যদি ঠাস করে তোমার এই রশিটা কেটে দেই, তোমার এই বস্তুটা বাইরের দিকে ছিটকে পড়বে। আমি যদি রশিটা কেটে দিই তো ওই বস্তুটা কখনো তোমার ভিতরের দিকে আসবে, তোমার আঙ্গুলের দিকে আসবে, বা এই লাঠিটার দিকে আসবে? কখনোই না। দেখবা বাহিরের দিকে ছিটকে পড়বে। কারণটা কি? কারণ হচ্ছে আমি তার কেন্দ্রমুখী বলটাকে ভ্যানিশ করে দিছি, কিন্তু কেন্দ্র বিমুখী বল তো এখনো অ্যাক্টিভ। ওই কেন্দ্র বিমুখী বলটা তাকে ছিটকায় ফেলে দেয়। বাবা কথাটা বোঝ আমার প্লিজ। তাহলে আমি আরেকবার একটু রিক্যাপ দেই ছোট্ট করে। কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, বিশ্বাস কর বাবা, সাথে সাথে মনোযোগ সবাই, কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, পরে তুলে নিও, কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে সাথে সাথে সে কেন্দ্র বিমুখী বল অনুভব করে। হ্যাঁ বাবা, এবং তুমি যদি কেন্দ্রমুখী বলটা না তৈরি করো তখন কেন্দ্র বিমুখী বলটা তাকে ফেলে দিবে। কথা বুঝাতে পারছি? বিশ্বাস করো বাবা, বাইকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে। বাইকওয়ালা যখন বাঁকা রাস্তার মধ্যে এরকম বাঁক নিতে যায়, এই যে দেখিও এরকম বাঁক নেয়, মনে করো বাইকের হ্যান্ডেলটা এরকম সোজা আছে, সে এরকম যখন এরকম বাঁক নিবে দেখবা সে সাথে সাথে ছিটকে পড়ে যেতে চাইবে। শোনো না, সে ছিটকে পড়ে যেতে চাইবে। তার মানে বাঁকা রাস্তায় যখন সে বাঁক নেয় তার কেন্দ্র বিমুখী বল এই যে এই দিকে কাজ করে, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আমি কি বলছি? কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরলেই ওদিকে সাইড যাও, কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরলেই কেন্দ্র বিমুখী বল অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে দেখো সেই বৃত্তাকার পথে এই বরাবর আসতেছিল, এই যে এইভাবে আসতেছিল, বাইকালা যখন এইভাবে আসতেছে সাথে সাথে কেন্দ্র বিমুখী বল অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি সে কেন্দ্রমুখী বল তৈরি না করে তাহলে কিন্তু কেন্দ্র বিমুখী বলটা তাকে ছিটকে ফেলে দিবে। এই বস্তুটা ছিটকে যায় না কেন? কারণ তুমি যখনই ঘুরাইতে নিছো তখনই কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়ে গেছে, এবং তোমার রশিটা আবার কেন্দ্রমুখী বল সৃষ্টি করে ফেলছে।
কেন্দ্রমুখী সমান হওয়ার কারণে বস্তুটা ছিটকে পড়তেছে না। কিন্তু বাইকওয়ালা যখন ঘুরতে যায় কার্ভ রাস্তায়, বাঁকা রাস্তায় যখন ঘুরে, আবার বলি এদিকে বৃত্তাকার পথে ঘুরলেই কেন্দ্রবিমুখী বল অ্যাক্টিভ হয়ে যায়। তুমি যদি কেন্দ্রমুখী বল সৃষ্টি করতে না পারো তাহলে কেন্দ্রবিমুখী বল তোমাকে ছিটকে ফেলে দিবে। মোটোজিপি গেমিং এ দেখিও অনেক বাইকাররা বাইক ঠিক মতো কাট করতে পারে না, ফলে রাস্তার পাশে এরকম গড়ায় ঠাস 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 করে বাইরে ছিটকে পড়ে যায়। দেখো নাই এটা? এবং সাথে সাথে তারে বাঁচানোর জন্য কিন্তু অনেকগুলি গাড়ি টাড়ি বা অনেকগুলি লোক পাশে দিয়ে দৌড়ে আসে। দেখছো কিনা বাবা? তার মানে কি, সে সঠিকভাবে কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখীকে ব্যালেন্স করতে পারে নাই। ব্যালেন্স করতে না পারার কারণে কেন্দ্রবিমুখী বেশি হয়ে গেছে এবং তাকে ছিটকে ফেলে দিছে। বাবা গাড়ির ক্ষেত্রে, গাড়ির মুভিতে তোমরা এটা দেখছো, গাড়িতে যখন ড্রিফট করে, গাড়ি যখন এরকম জোরে চালাইয়া যখন এরকম ধাপ করে বাঁক নেয়, তখন দেখবা গাড়ির চাকা দুইটা, এই চাকা দুইটা কিন্তু উপরে উঠে যায়। বুঝতেছো কিনা? ড্রিফট করে যখন, বাবা তুমি যদি ওইখানেও কেন্দ্রমুখী বল সৃষ্টি করতে না পারো তখনও কিন্তু তোমার গাড়িটা ছিটকে পড়বে। আমি এরকম অনেক মুভি দেখছি স্যার। কিরকম আমি তোমাকে বলি, এই যে মনে করো গাড়ি এরকম সোজা যাচ্ছিল, হুট করে এরকম বাঁকা নিছে, সাথে সাথে এরকম গাড়িটা উল্টে এরকম পড়ে গেছে। রিয়েল লাইফে দেখছো? প্রাডো না, রিয়েল লাইফে আমি এরকম দেখি নাই, তবে একবার মনে হয় 300 ফিট না স্যার, কোন জায়গার জানি, হ্যাঁ হ্যাঁ ওই যে কি বাউলি স্লাইডার কি জানি বলে, ও মারতে গেছিল। হ্যাঁ আমি যারটা দেখছি স্যার, ও ওরকম পুড়া যায় নাই, মানে ছিটকা পড়ে নাই, বাট ওর চাকা দুটো এরকম উপরে উঠে গেছিল, মানে আরেকটু যদি ব্যালেন্স করতে না পারতো মানে উল্টায় পড়তো। বাবা এবার একটু আমার আরেকটা গুরুত্বপূর্ণ কথা শোন। আমি এই দুইটাকে কেন দুইটা ভাগে ভাগ করলাম, মানে 3 চাকা 4 চাকার গাড়িকে এবং 1 চাকা না 2 চাকার গাড়িকে কেন আমি আলাদা ভাগে ভাগ করলাম? কারণ বাবা শোন, 2 চাকা গাড়ির জন্য বা 2 চাকার বাইকের জন্য কেন্দ্রবিমুখী বল একটা ওয়েতে সৃষ্টি করা হয়, কেন্দ্রমুখী বল একটা ভাবে সৃষ্টি করা হয়, আর 3 চাকা অথবা 4 চাকার গাড়ির জন্য কেন্দ্রমুখী বল আরেকটা ভাবে সৃষ্টি করা হয়। এজন্য আমি দুইটাকে আলাদা আলাদা ভাগ করে দিলাম। কথা বুঝাতে পারছি? কথা বলিও না, সবাই এদিকে তাকাও। বাবা কারো মনে কোনো প্রশ্ন আছে? আমি 2-1টা প্রশ্নের উত্তর আমি নিজেই দেই। লাস্ট পার্টটা আবার বলতেছি। আমি বললাম, আমি নিজে থেকে এটা এক্সট্রা বলতেছি যে আমি কেন এটাকে 2 ভাগে ভাগ করলাম। কারণ 2 চাকার গাড়ির জন্য কেন্দ্রমুখী বল একটা ওয়েতে সৃষ্টি করতে হয় এবং 3 চাকা অথবা 4 চাকার গাড়ির জন্য কেন্দ্রমুখী বলটা আরেকটা ওয়েতে সৃষ্টি করতে হয়। দুইটার কেন্দ্রমুখী বল তৈরি করার সিস্টেম ডিফারেন্ট, এই জন্য আমি দুইটাকে আলাদা আলাদা ভাগ করছি। এক্স্যাক্টলি। আচ্ছা বলেই দেই উত্তর। 2 চাকার গাড়ির ক্ষেত্রে তুমি বাইকটাকে শোয়া ফেলতে পারো, 4 চাকার গাড়ির ক্ষেত্রে তুমি গাড়ির একদিকে কাট করে পারবা নাকি চাকা দুইটা খুলে লেবা, যেদিকে কাইতে হইতে হইব। মনে করো তোমার ডান দিকে কাইতে হইব, ডান দিকে 2টা চাকা কি খুলে ফেলাই দিবা নগদে? কি করবা তুমি? আচ্ছা আমি একটু বলি কি করা হয়, শোনো। আমি একটু বলি 4 চাকার গাড়ির জন্য কি করে, অথবা 3 চাকার গাড়ির জন্য। ভেরি গুড, রাস্তাটাকে উঁচু করে দেয়। এদিকে তাকাও, আমি বলি মনে করো রাস্তাটা ডান দিকে কার্ভ হইছে, এই যে এরকম কার্ভ হইছে, তখন মানে রাস্তা যারা মানে তৈরি করে তারাই দেখবা কি করবে, এই পাশের রাস্তাটাকে ঢালু করে দিবে, এই পাশের রাস্তাটাকে উঁচু করে দিবে। উঁচু করে দিলে গাড়িওয়ালারা কিন্তু, শোনো বাইকওয়ালারা সবাই এই পাশে চলে আসবে, কিন্তু গাড়িওয়ালারা কিন্তু এই পাশে আসবে না, গাড়িওয়ালারা এই পাশে আসবে। কারণ এই পাশে গাড়িটা আসলে গাড়িটা এরকম, মনে করো রাস্তাটা উঁচা না, এরকম রাস্তাটা উঁচা না, দেখো গাড়িটা এরকম উঁচা হয়ে গেছে, দেখছো গাড়িটা একদিকে কাত হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখো, বাইকওয়ালা কিন্তু নিজেকে শোয়া ফেলে নিজেকে ব্যালেন্স করছে, কিন্তু গাড়িওয়ালা তো নিজেকে শোয়া ফেলতে পারে না। এই জন্য গাড়িওয়ালার জন্য আমি রাস্তাটাকে উঁচু করে দিছি, এবং উঁচু রাস্তার মধ্যে সে উঠে যাবে। উঁচু রাস্তার মধ্যে সে উঠে গেলে সে অটোমেটিক কাত হয়ে গেছে। বাবা আমি কি কথা বুঝাতে পারছি? বাবা একটু যারা বুঝো নাই কোনো সমস্যা নাই, আমি এইটা যখন বুঝাবো তখন আরো বিস্তারিত চিত্র একে সুন্দর করে বুঝাবো। কথা বুঝতে পারছি? বলো কোনো প্রশ্ন আছে? আমি নিজে থেকে কটা প্রশ্নের উত্তর দেই, কারণ আমি তো জানি সাধারণত মানুষের মাথায় কি কি ঘুরে। একটু পরে প্রশ্নটা নেই, কারণ আমার প্রশ্নটা ভুলে যাব। বাবা একটা কথা, তোমার না এই কাক ফাক কিচ্ছুই হওয়ার দরকার নাই, যদি তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি যদি স্পিড কমায় ফেলতে পারো। কিন্তু বাবা মোটোজিপি গেমিং এর তো মজাই এটা যে কে কার আগে স্পিডে যাইতে পারে। এই জন্য মোটোজিপি গেমিং এ বা এসব তোমরা রিয়েল লাইফে তো দেখো, যারা ওই যে চ্যাংরা পোলা পাইন, হ্যাঁ যে রাতের বেলা যারা বাইক নিয়ে বাইর হয়, ওরা কি বাবা আচ্ছা চ্যাংরা পোলাপাইন না, আচ্ছা থাক ভিডিও ঘুরে পর ওরা দেখা দেবে। এদিকে তাকাও, তো চ্যাংরা পোলাপাইনরা যখন রাতের বেলায় বাইক নিয়ে বের হয়,
ওদের মেন্টালিটি কি এটা থাকে যে আমি বাইকের স্পিড কমাইয়া রাস্তা মুভ করব, মানে মানে কি বলে কার্ভ হব বা কার্ভ রাস্তা মুভ করব? ওদের মেন্টালিটি এটা থাকে না, কথা না, ওদের মেন্টালিটি এটা থাকে না। ওদের থাকে কি, ওখানে লেখা সর্বোচ্চ গতিসীমা 60, ওদের কথা হলো কিভাবে 160 করা যায়, তাই না বাবা? এই জন্য শোনো না, এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই গাড়িটাকে সোজা রাখতে পারবে না, মানে বাইকটাকে সোজা রাখতে পারবে না, তোমাকে এভাবে কাত হয়ে ফেলতে হবে। এবার স্যার আরেকটা প্রশ্নের উত্তর দিই, কাত হলে হয়টা কি? স্যার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। শোনো না, শোনো শোনো, এখানে কি করছো তুমি? এদিকে তাকাও, আমি কি বলছি? এদিকে বৃত্তাকার পথে ঘুরতে গেলেই কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়, বলি না এই কথা? তাহলে তুমি বৃত্তাকার পথে গাড়িটাকে বা বাইকটাকে সাঁ করে এরকম কাত করে নিছো, মানে বৃত্তাকার পথে এভাবে ঘুরতেছো, বাইকটাকে ঘুরাচ্ছ ডান দিকে, এই যে এই রাস্তা বরাবর ঘুরাচ্ছ, তার মানে সাথে সাথে তোমার কেন্দ্র বিমুখী বল এইদিকে অ্যাক্টিভ হয়ে যাবে, তাই না বাবা? এখন কেন্দ্রমুখী বল তো অ্যাক্টিভ করা লাগবে। এইখানে কেন্দ্রমুখী বল কেমনে অ্যাক্টিভ করছিলাম? একটা রশি দিয়া বা সুতা দিয়ে। বাবা বাইকের ক্ষেত্রেও কি তুমি তাই করবা? বাইকের ক্ষেত্রেও কি মাটির মধ্যে কোনো একটা সুতা বা কিছু একটা ছুঁড়া মাইরা কিছু একটা লাগে বাইদা নিজেরা এম করে ঘুরাবা? হ্যাঁ শোনো না, আমি বলি বাইকের ক্ষেত্রে আমরা কি করি বললাম না, বাইকটাকে কাত করে দিই। কাত করলে হয় কি বাবা, আমার শরীর যদি আমি তোমার গায়ের উপরে এরকম কাত করে দেই, তাহলে কি তোমার গায়ের উপরে আমার শরীরের একটা বল সৃষ্টি হইল না? একটা বল সৃষ্টি হইল না, তাই না বাবা? দেখো তুমি এখানে দাঁড়ায় আছো, আমি যদি এরকম করে আমার শরীর কাত করে তোমার গায়ের উপরে ফালাই দিই, তাহলে অবশ্যই তুমি একটা বল ফিল করবে না বাবা? এখানে তো তোমার সেই বলটাই তো প্রয়োজন। কয় মিনিট আছে আর সময়? ওকে, তাড়াতাড়ি শেষ করে দেই। এখানেই তো সেই বলটা প্রয়োজন আমার। তাহলে তুমি যখন ডান দিকে, মানে যেদিকে রাস্তা কার্ভ হবে সেই দিকেই যদি তুমি কাত হয়ে যাও, তাহলে দেখো একটা বলের সৃষ্টি হইল। ওই বলটাই তোমার কেন্দ্র বিমুখী বলকে ব্যালেন্স করে দেয়, কাটাকাটি করে দেয়, এবং তুমি সেফলি মুভ করো। বাবা আমি জানি, 100% জানি তোমরা সবাই কম বেশি এখানে বাইক চালাইছো। বাবা তুমি দেখো বাইকের স্পিড থাকা অবস্থায়, এদিকে ভাব মারার দরকার নাই, বাইকের স্পিড থাকা অবস্থায় কার্ভ রাস্তায় তুমি কিন্তু অটোমেটিক, বাবা তুমি এটা কোনোদিন ফিজিক্সে পড়ো নাই, কিন্তু অটোমেটিক তুমি তোমার বাইকটার এরকম কাত করে ফেলছো, তাই না বাবা? কারণ তোমার শরীরই তোমাকে এটা বুঝায় দেয় যে ভাই তুই যদি কাট না করস তো তুই আজকে পিজিতে গেছস। কথা বুঝছস নি বাবা? স্যার আমরা এখন যে টপিকটা শিখবো সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আমি শুরু করলাম, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকে পুরো টপিক শেষ করে দেবো ইনশাল্লাহ। কেন্দ্রমুখী না না, আজকে পুরোটা শেষ হবে না, আজকে সাইকেল রিলেটেড যা আছে মানে 2 চাকারটা শেষ করে দিতে পারবো, 3 চাকারটা কালকে করাবো ইনশাল্লাহ। কথা বলিও না এদিকে, সাজিদ মনোযোগ। কেন্দ্রমুখী বলের সংজ্ঞা লেখো, কেন্দ্রমুখী বলের সূত্রটা লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে F = mv²/r, mv²/r। কেন্দ্রমুখী বলকে আবার FC দ্বারাও প্রকাশ করা হয়। কথা বলিস না, মনোযোগ। কেন্দ্রমুখী বলকে FC দ্বারাও প্রকাশ করা হয়, FC = mv²/r। m হচ্ছে বলো বস্তুর ভর, v হচ্ছে বস্তুর বেগ, r হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। বলো এফসি হচ্ছে কেন্দ্রমুখী বল, এই যে কেন্দ্রমুখী বলকে এফসি দ্বারা প্রকাশ করা হয়। এফসি ইকুয়াল টু বললাম mv²/r। এখানে m কি? m হচ্ছে বস্তুর ভর। তার মানে তুমি মনে করো বাইক সহ মুভ করতেছো, তাহলে বাইক প্লাস তোমার ভর, কথা বুঝছো? মানে পুরো বস্তুটার ভর, পুরা ডিভাইসটা বা পুরা জিনিসটার ভর হচ্ছে m। v হচ্ছে ওই জিনিসটা কি বেগে যাচ্ছে, মানে বাইকটা কি বেগে চলছে। আরটা কি? আর বললাম বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই ব্যাসার্ধটা আসলো আবার কোথা থেকে? বাবা দেখো, এটুক মনে করো রাস্তার অংশ কার্ভ, এতটুকু বাঁকা, এরপরে মনে করো আবার সবই সোজা। মনে করো এই যে এখান থেকে এরকম সোজা, আবার এখান থেকেও মনে করো এরকম সোজা, বাট এতটুকু অংশ শুধু বাঁক ছিল। কথা বুঝতেছো আমার বাবা? কথা বুঝিও, এই যে এতটুকু অংশ শুধু বাঁক, এদিকেও সোজা এদিকেও সোজা, কথাটা বুঝো বাবা। তাহলে এই যে অংশটুকু বাঁক, আমি বলতে পারি না সেটা কিন্তু একটা বৃত্তেরই তো অংশ, ওটা একটা বৃত্তের অংশ না?
রাস্তার বাঁক যে জায়গাটুকু সেটা কি একটা বৃত্তের অংশ না বাবা? তো বৃত্তের যে কেন্দ্র থেকে তুমি যেখানে মুভ করতেছো, যে জায়গাটা আমি ধরলাম তুমি এখানেই আসো, তো এইটুক হচ্ছে গিয়ে তোমার ব্যাসার্ধ। কথা বুঝাতে পারছি বাবা? আর কি বলা লাগবে? এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আসো এরপরের টপিকের টাইটেল দাও, কেন্দ্র বিমুখী বল। এখন আমরা একটু আগে শিখলাম কেন্দ্রমুখী বল, এখন শিখবো কেন্দ্র বিমুখী বল। লেখো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কণা, আমি লিখবো না তোমরাই লেখো স্যার, ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্রের বিপরীত দিকে যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তাকে কেন্দ্র বিমুখী বল বলে। মানে কেন্দ্রের দিকে যে বল কাজ করবে সেটা কেন্দ্রমুখী, আর কেন্দ্রমুখী বলের বিপরীত দিকে যে বল কাজ করবে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলের একই সূত্র, সো সেম সূত্রটাই আরেকবার একটু লিখে ফেলো, F = mv²/r। বাট হ্যাঁ, ওটাকে FC দ্বারা প্রকাশ করতাম কেন্দ্রমুখীকে, হ্যাঁ, আর কেন্দ্র বিমুখীকে শুধু F দ্বারা প্রকাশ করব, F = mv²/r। এটা হচ্ছে কেন্দ্রমুখী আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী। একটু স্যারের দিকে তাকাও, আমরা চ্যাপ্টার 3 তে কিন্তু মেবি পড়ে আসছি এ, আরেকটা হচ্ছে আলফা, একটা হচ্ছে ভি, আর একটা হচ্ছে ওমেগা। একটু বুঝায় বলি স্যার কি? এ হচ্ছে গিয়ে রৈখিক ত্বরণ, আর আলফা হচ্ছে গিয়ে কৌণিক ত্বরণ, ভি হচ্ছে গিয়ে রৈখিক বেগ, আলফা হচ্ছে গিয়ে কৌণিক বেগ, ও সরি ওমেগা হচ্ছে গিয়ে কৌণিক বেগ। কথা বুঝছো? সবাই একটু স্যার দিয়ে তাকাটা সূত্র আছে, A = আলফা ইন্টু আর, ভি = ওমেগা ইন্টু আর। এই দুইটা সূত্র খুব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ। তার মানে কোন রৈখিক ত্বরণ পেতে হলে কৌণিক ত্বরণের সাথে ব্যাসার্ধের গুণ করতে হয়, রৈখিক বেগ পেতে হলে কৌণিক বেগের সাথে ব্যাসার্ধের গুণ করতে হয়। কথা বুঝতে পারছি বাবা? একটু দেখো, দেখো কৌণিক আর রৈখিকের মধ্যে সম্পর্কটা কিরকম ছোট্ট করে স্যার একবার একটু বুঝায় দেই। আমি যখন এই টপিকগুলি পড়বো তখন তো বিস্তারিত বলবো, ছোট্ট করে আরেকবার একটু বলি। দেখো না, একটা বস্তু মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি কৌণিক বেগ কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে মনে করো বিন্দু এ, এটা হচ্ছে বিন্দু বি। কৌণিক বেগ বিন্দু এ তে পাওয়া যাবে না কৌণিক বেগ বিন্দু বি তে পাওয়া যাবে? ভুল বললাম, কৌণিক বেগ পাওয়া যাবে বিন্দু এ তে। কৌণিক বেগকে তো ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, মনে নাই? 3 নম্বর চ্যাপ্টারে পড়ছি কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, পড়ো নাই? হ্যাঁ, সমস্যা নাই। আর রৈখিক বেগ পাওয়া যাবে হচ্ছে এইখানে বিন্দু বি তে। তাহলে দেখো তো এইটা কি তাদের ব্যাসার্ধ আর না? এটা নরমালি একটা জিনিস চিন্তা করো না, আমি বিস্তারিত পরে বলবো। ভির কাছে যেতে হলে ওমেগার সাথে আর এর গুণ করতে হয় না? জাস্ট আপাতত এইভাবে মনে রাখো না, ভি = ওমেগা আর। ঠিক একই রকম এইখানে পাওয়া যাবে কৌণিক ত্বরণ, এখানে পাওয়া যাবে রৈখিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণের সাথে আর গুণ করলে রৈখিক ত্বরণ পাওয়া যাবে। জাস্ট আপাতত এইভাবে মনে রাখো। আমি এই টপিকটা কিন্তু পরে পড়াবো, এই টপিক এটার ভিতরে না, শুধু একটা কারণে পড়াচ্ছি। আরেকবার একটু বলবো? হ্যাঁ, লিখে ফেলো বাবা, এটা লিখে ফেলো, এটা এটার ভিতরেই থাকবে, যে এই সূত্রের ভিতরেই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী দুইটার ভিতরেই রেখে দাও। দ্রুত এই সূত্র দুইটা লিখে ফেলো। এ হচ্ছে রৈখিক ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। সূত্র হচ্ছে যে দুইটা বক্স করা, মনে রাখবা স্যার যেগুলিকে বক্স করব সেগুলি একমাত্র প্রধান সূত্র। কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বলের বাস্তবিক ব্যবহার। কেন্দ্র বিমুখী ও কেন্দ্রমুখী তলের, সরি তলের না, কেন্দ্র বিমুখী ও কেন্দ্রমুখী আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের বাস্তবিক ব্যবহার। বাস্তবিক ব্যবহার লিখছো না? এটার ভিতরে আরেকটা সাবটপিক দাও, 1 নাম্বার দিয়ে সাবটপিকটা দাও হচ্ছে পানি ভর্তি বালতির উলম্ব তলে আবর্তন। পানি ভর্তি বালতির উলম্ব তলে আবর্তন। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো। পানি ভর্তি বালতির উলম্ব তলে আবর্তন। পানি ভর্তি বালতিকে দুই ভাবে ঘুরানো যায়, এটা স্যারের মতো লিখে দিচ্ছে, তোমরা লিখিও না। একটা হচ্ছে উলম্ব তল বরাবর ঘুরানো যায়, পানি ভর্তি বালতিকে উলম্ব তল বরাবর ঘুরানো যায়, আর হচ্ছে আনুভূমিক।
আর একটা হচ্ছে আনুভূমিক বা অনুভূমিক তল বরাবর ঘুরানো যায়। স্যারের দিকে তাকাও বাবা, একটু সবাই মনোযোগ। আমি কি বললাম, পানি ভর্তি বালতিকে তুমি দুই ভাবে ঘুরাইতে পারবা, একটা হচ্ছে উলম্ব আর একটা হচ্ছে আনুভূমিক বরাবর। আমি একটু বুঝাই বলি কোনটা কেমন। পানি ভর্তি বালতি বুঝানোর কি উপায় আছে? আচ্ছা, বোতল দিয়েও বুঝাতে পারি। বোতল আছে না? বোতল নাই, কথা না বাবা। ধরলাম এই মগটা হচ্ছে আমার পানি ভর্তি বালতি, ঠিক আছে? মনে করো এটার মধ্যে পানি আছে। এদিকে সবাই, আমি এটাকে দুই ভাবে ঘুরাবো, একটা হচ্ছে উলম্ব তল, একটা হচ্ছে আনুভূমিক বরাবর। উলম্ব মানে কিভাবে ঘুরাবো জানো? উলম্ব মানে আমি এটাকে এভাবে ঘুরাবো, দাঁড়াও তাহলে এটা সাজিদের গায়ে পড়বো। উলম্ব মানে মনে করো এটার মধ্যে পানি ভরা, এইভাবে ঘুরাবো। কথাটা বুঝো নাই? কিভাবে? এই যে এইভাবে দেখো, উলম্ব বরাবর কিন্তু ঘুরতেছে, দেখো লম্ব বরাবর আছে, দেখো তল বরাবর লম্ব আছে না? কথা বুঝতে পারি নাই? আরেকটা হচ্ছে আনুভূমিক। আনুভূমিক মানে আমি এইভাবে ঘুরাবো, এই যে এইভাবে, এইভাবে ঘুরাবো। মানে ঘূর্ণনটা কিরকম? এই যে এরকম। কথা বুঝো নাই বাবা? এই আনুভূমিক ভাবে ঘুরাও আর উলম্ব ভাবে ঘুরাও, যেইভাবেই ঘুরাও না কেন পানি পড়বে না। কেন পানি পড়বে না? খুবই সিম্পল রিজন। ইউটিউবে এরকম অনেক ভিডিওই আছে, দেখবা, হ্যাঁ দেখবা, এরকম বড় চেইন বা কোন একটা রশির মধ্যে এরকম একটা কার্ড রাখা, কার্ড বাইধা, ওই কার্ডের উপরে এক গ্লাস পানি রাখে, এরপরে পানিটাকে আনুভূমিক, আমি ইউটিউবে আনুভূমিক বরাবর ঘুরাইতে দেখি নাই, আমি উলম্ব বরাবর ঘুরাইতে দেখছি, মানে এইভাবে ঘুরাইতে দেখছি। ভিডিওটা দুইটাই দেখছো? আচ্ছা, আমি ওটা দেখি নাই। তাহলে এইভাবে সে ঘুরায়, বুঝছো নি বাবা? এমন ভাবে সে ঘুরায় এক ফোঁটা পানিও পড়ে না। ইভেন সে এমন ভাবে ল্যান্ডিং করে, মানে এমন ভাবে ওটাকে থামায়, গ্লাসটাও পড়ে না, গ্লাস থেকে এক ফোঁটা পানিও পড়ে না। স্পিড কমায় বা টেকনিক্যাল ওয়েতে সে জিনিসটাকে হ্যান্ডেল করে। একটু স্যারের দিকে তাকাও বাবা, জিনিসটা কেন পানি পড়ে না সেটাই আমাদের মূল রিজন। খুবই সিম্পল রিজন বাবা। তুমি যখন ঘুরাচ্ছ হাত দিয়ে, এই যে এভাবে ঘুরাচ্ছ না বাবা, তখনই দেখো হাতের সাথে মগটা লেগে আছে না? তার মানে একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে। ওই বলটা কিন্তু ওই পানিটাও ফিল করতেছে। কেন্দ্রের দিকে টানতেছি না আমি, এই যে দেখো এইভাবে যদি ঘুরাইতে থাকি বাবা, বুঝতেছো না? কেন্দ্রমুখী বল কাজ করতেছে। ইভেন ঘূর্ণনের কারণে বাবা, সবাই মনোযোগ, ঘূর্ণনের কারণে তার মধ্যে তো একটা কেন্দ্র বিমুখী বলও কাজ করতেছে, তাই না? তাহলে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল দুটা সমান বলেই তো পানিটা গ্লাস থেকে পড়তেছে না। এই জিনিসটা ক্লিয়ার? আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা স্যার ওই যে ম্যাপের মধ্যে লিখতে ভুলে গেছিলাম। এইগুলার কিন্তু একটা ম্যাথ আছে। ম্যাথটা কেমন স্যার তোমাকে একটু বলি, ভুলে গেছিলাম স্যার এটা বলতে, কারণ এগুলি তো আসলে পড়াইতে মনে পড়ে যে কোনটার ভিতরে কি ম্যাথ, কোনটার ভিতরে কি ম্যাথ। কথা বুঝো নাই বাবা? এটার ভিতরে একটা ম্যাথ আছে, এরকম উলম্ব তল বরাবর ঘুরায়, উলম্ব তল বরাবর ঘুরায়, এরপরে বলে কোথায় টানের মান কত হবে, কোথায় কেন্দ্রমুখী বলে, ও বিভিন্ন বিন্দু দিয়ে দেয় তোমাকে, এ বিন্দু বি বিন্দু, মানে এরকম বাবা, এরকম মনে করো থাকে না, ও তোমাকে দিয়ে দেয়। এটা মনে করো এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, এই জায়গায় দিয়ে দিবে সি বিন্দু। এখন বলবে এ বিন্দুতে কেন্দ্রমুখী বল কত, বি বিন্দুতে কত, বা সি বিন্দুতে কত, এরকম বিভিন্ন ওয়েতে দিয়ে দিবে প্রশ্নটা। কথা বুঝতে পারছি? এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ডেও আসছে। আমার যতটুকু মনে পড়ে, মেবি ঢাকা বোর্ডে আসছে কিনা ঠিক খেয়াল নাই, বাট আমি বোর্ডের সৃজনশীল প্রশ্ন দেখছি। কথা বুঝতে পারছি? স্যার এই টাইপের ম্যাথ খুব শীঘ্রই করাবো, আরও জিনিসগুলো আগে পড়ায় নাই বাবা। ডান এতটুকু? আচ্ছা, এটার মধ্যে কি বাংলা কথা লেখার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, বাংলা কথা লেখার কোনো প্রয়োজন আছে? আচ্ছা, 2 নাম্বার সাবটপিক দাও। প্রথম সাবটপিক কি ছিল? পানি ভর্তি বালতির উলম্ব তলে আবর্তন, এটা ছিল প্রথম সাবটপিক। না না, এটা লেখা লাগবে না, আমি জাস্ট বলে রাখলাম তোমাকে এটা দুই প্রকার হয়। চাইলে লিখে রাখতেও পারো বাবা, চাইলে লিখে রাখতেও পারো, তোমাদের ইচ্ছা বাবা। এখন যেটা করাবো সেটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবাই এখন সাইকেলেরটা করাবো। ওই যে দুইটা পয়েন্ট লিখে দিছিলাম না, একটা হচ্ছে সাইকেল মানে 2 চাকার, আর একটা হচ্ছে 4 চাকার অথবা 3 চাকার। আচ্ছা, এবার লেখো সাইকেল বা বাইক। সাইকেল বা বাইক গতির জন্য কেন্দ্রমুখী অথবা কেন্দ্র বিমুখী বল। মানে আমি আমার জন্য বোর্ড খালি করলাম আর কি, ফ্রেশ করলাম, তোমরা তোমাদের মতো তো রাখবাই। টপিকটা আবার বলি, সাইকেল বা বাইকের জন্য কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বল।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি সাইকেলেরটা স্টার্ট করলাম, মানে 2 চাকারটা। মনে করো এদিকে সবাই, মনে করো একটা রাস্তা এদিকে বাঁক নিছে, ঠিক আছে বাবা? সবাই স্যারের সাথে চিত্র আঁকে ফেলো। টপিক তো দিছি বাবা। আমি শুরুতে কি বলছি, সবাই মনোযোগ, কেউ কোনো কথা বলিও না। একটা রাস্তা এভাবে বাঁক নিছে, আমি তো বললামই 2 চাকার যানবাহন যারা আছে বা যেগুলো আছে বাঁকা রাস্তায়, তাকে কি করতে হবে? কাত হয়ে যেতে হবে, যে কোনো একদিকে কাত হয়ে যেতে হবে। ধরলাম ওই লোকটা কাত হয়ে গেছে, প্লিজ হাসো না, আমি শুরুতে বলছি আমি এগুলো আঁকতে পারি না। হ্যাঁ বলো। মনে হচ্ছে ঠ্যাং দিয়ে চাকা ধরে রাখছে না? আচ্ছা এটা তুই সাজিদ, যদি এই সাজিদের মতোই কিন্তু এটা। আমি আগে একটু আমার মতো করে বুঝায় দিই। মনে করো আমি এরকম সোজা ছিলাম, রাস্তাটা মনে করো বাম দিকে বাঁক নিছে, আমার হাতের বাম দিকে বাঁক নিছে, তাহলে আমি বললাম না আমিও বাম দিকে কাত হয়ে যাব? তাহলে দেখো তো আমি এতক্ষণ স্ট্রেট ছিলাম, এখন এতটুকু কাত হয়ে গেছি। তাহলে এই দেখো স্ট্রেট আগে মনে করো এই বরাবর ছিলাম, এখন কাত হয়ে গেছে। তাহলে দেখো তো এখানে একটা কোণ তৈরি হয়েছে না উলম্ব দিকের সাথে? আমি বুঝাইতে পারি নাই। আমি এখন এরকম কাত হয়ে পড়ছি, তাই না? তাহলে এখানে যে একটা কোণ তৈরি হয়েছে, আমি এখন এটা নিয়ে কথা বলবো। মনোযোগ দাও। কিভাবে? আমি যদি কাত হয়ে পড়ি তাহলে কি আমি রাস্তার মধ্যে তির্যকভাবে বল প্রয়োগ করব না? এদিকে তাকাও। আমি যদি কাত হয়ে পড়ি তাহলে কি আমি রাস্তার মধ্যে তির্যকভাবে বল প্রয়োগ করব না? ঠিক রাস্তাও আমাকে কি তির্যকভাবে বলটা ব্যাক করবে না? আরেকবার বলি, সাইকেল যখন সোজা এরকম চালাচ্ছিলাম বা বাইক যখন সোজা চালাচ্ছিলাম, আমি মাটির মধ্যে একদম লম্বালম্বি বরাবর বল প্রয়োগ করতেছিলাম। এখন আমি যখন সাইকেলটা বা বাইকটাকে আমি কাত করে ফেলছি, সবাই মনোযোগ, বাইকটাকে কাত করে ফেলছি, তার মানে কি আমি তির্যকভাবে মাটিতে বল দিচ্ছি না বাবা? এটাই আমার সেই কাত করা সাইকেল বা বাইকটা। এই দেখো তির্যকভাবে তুমি বল দিছো, এই বলটা হচ্ছে এফ। আর মাটি তোমাকে যে বল দিছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে বড় হাতের আর। না এফসি না, এটা তো এফসি মানে তো কেন্দ্রমুখী বল। এখানে কোনো কেন্দ্রমুখী বল নাই, এখনো কেন্দ্রমুখী বল সৃষ্টি হয় নাই। কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল নিয়ে এখনো কথা বলবো না, পরে কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনো, কথা বলিও না তোমরা। তাহলে আমি কাত হয়ে যাওয়ার কারণে আমি তির্যকভাবে এফ বল দিছি। আবার বলি, আমি কাত হয়ে যাওয়ার কারণে তির্যকভাবে এফ বল দিছি, মাটিও আমাকে তির্যকভাবে আর মানে প্রতিক্রিয়া বল ব্যাক করছে। আমি এতক্ষণ ছিলাম সোজা, এই বরাবর এরকম সোজা ছিলাম, তাহলে এই সোজাটার সাথে আর একটা কোণ তৈরি করলো না? এই কোণটাই আমি এই জায়গায় আঁকছি। দেখো আমি এইভাবে বল দিছিলাম এফ, মাটি আমাকে বল ব্যাক করছে আর, তাহলে আমি উলম্ব, এটা কি উলম্ব দিক না বাবা? উলম্ব দিক, উলম্ব দিক, উলম্ব দিকের সাথে কি কোণ তৈরি করলাম? থেটা কোণ তৈরি করলাম। কথা কি আমি বুঝাতে পারছি সবাই রে বাবা? এতটুকু সবার ক্লিয়ার? প্লিজ এতটুকু চিত্র একটু দ্রুত এঁকে ফেলে, এরপরে আমি এটাকে ভাঙা শুরু করবো এখন। তাহলে আমি এদিকে যে বলটা দিলাম, আমি পড়া স্টার্ট করলাম, এই বস, স্বপ্নিল বস, আঁকার দরকার নেই বাবা, এদিকে তাকাও। তাহলে আমি মাটির দিকে যে বল প্রয়োগ করলাম সেটা হচ্ছে এফ, মাটি আমাকে যে বল ব্যাক করলো সেটা হচ্ছে আর, এবং সেটা উলম্ব দিকের সাথে কত কোণ তৈরি করছে? থেটা কোণ। বাবা আমরা একটা পড়ছি না, যে কোনো একটা বলকে বা যে কোনো একটা ভেক্টরকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে আনুভূমিক বরাবর আর এটা হচ্ছে উলম্ব দিক বরাবর। এই যে এটা হচ্ছে উলম্ব দিক বরাবর আর এটা হচ্ছে আনুভূমিক। এটা হচ্ছে উলম্ব দিক বরাবর, এটা হচ্ছে আনুভূমিক দিক বরাবর। ভুল বলছি একটা কথাও? এবার একটু খেয়াল করে দেখো। তার মানে এই যে আর এবং এখানে কোণ তৈরি হচ্ছে থেটা, তাহলে আনুভূমিক বরাবর অংশটার মান কত হবে? আনুভূমিক বরাবর অংশটার মান কত হবে? আর কস থেটা। তোমরা কি ভেক্টর এটা পড়ো নাই? এটা যদি হয় এফ, এটা যদি হয় থেটা, কথার কথা। ও না, একটু ভুল বলে ফেললাম, সরি বাবা। যেদিকে থেটা থাকে সেদিকে কস, ভুল বলছি, সরি। এটা হবে আর কস থেটা আর এটা হবে আর সাইন থেটা। বাবা আমরা পড়ছি না, যেই বরাবর থেটা থাকে, যেই বরাবর থেটা থাকে সেই বরাবর হয় কস, তার মানে এটা হবে এফ কস থেটা। এটা ধরলাম আর কি, যে কোনো একটা ভেক্টর এফ, তাহলে যে বরাবর থেটা আছে সেই বরাবর এফ কস, আর যে বরাবর থেটা নাই সেই বরাবর এফ সাইন। মনে আছে এই কথাগুলা? ঠিক সেরকম বাবা, থেটা এদিকে আছে, তার মানে এদিকে হবে আর কস থেটা, এদিকে থেটা নাই তাহলে এদিকে হবে আর সাইন থেটা। বাবা একটু খেয়াল করে দেখো, তাহলে এই আর এর এই দিক বরাবর যে উপাংশ থাকবে সেটা হচ্ছে আর কস থেটা, আর এই দিক বরাবর যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে আর সাইন থেটা। বাবা সবাইকে এতটুকু বুঝছো?
এবার স্যার তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো এই বস্তুটার বা এই চিত্রটার কেন্দ্রমুখী বল কোন দিকে আর কেন্দ্র বিমুখী বল কোন দিকে? ভেরি গুড, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই দিকে বিপরীত দিকে কাজ করবে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বলটা কিন্তু সে তার শরীরেই ফিল করবে, বাঁক নেওয়ার সময় তার শরীরেই সে ফিল করবে যে তাকে মনে হয় যে কেউ টেনে ছিটকে ফেলে দিচ্ছে, এরকম ফিল করবে না সে? তাহলে বাবা আমি কাজ করব কেন্দ্রমুখী বল নিয়ে। দেখো না, তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু কেন্দ্রমুখী বলের সূত্র কি বলতো? এম ভি স্কোয়ার বাই আর না? তাহলে আমি আর সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর লিখতে পারি। কথা বুঝো নাই? এবং খেয়াল করে দেখো তো এই বস্তুটার আমরা কি জানি, কোন একটা বস্তুর ওজন কোন দিকে কাজ করে? ভর কেন্দ্র বরাবর নিচের দিকে। তাহলে দেখো একদম নিচের দিকে দিলাম ওজন, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে দেখো তো ডাব্লিউ ইকুয়াল টু এম জি আর আর কস থিটা তারা কি পরস্পর বিপরীত দিকে না? না না, মাইনাস এম জি না, আর কস থিটা এবং এম জি এরা পরস্পর বিপরীত দিকে না? তাহলে আমি এই জায়গায় লিখতে পারি আর কস থিটা ইকুয়াল টু এম জি। এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ বাবা। তাহলে আমি এই চিত্রটা আবার এখানে এঁকে দেই। এই যে ওজন নিচের দিকে কাজ করবে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এই যে ওজন নিচের দিকে কাজ করবে, আর এদিকে কাজ করবে হচ্ছে কেন্দ্রমুখী বল। এদিকে কাজ করবে কেন্দ্রমুখী বল। আমি লিখে দিই দরকার হলে, আনুভূমিক বরাবর কেন্দ্রমুখী বল, আর এইদিকে কাজ করবে হচ্ছে ওজন, এটা ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে এইদিকে কাজ করবে হচ্ছে নিচের দিকে হচ্ছে ওজন, আর উপরের দিকে হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কিন্তু এদিকে কাজ করতেছে, এই জন্য দেখো আর সাইন থিটার বদলে এম ভি স্কয়ার বাই আর লিখছি, কারণ কেন্দ্রমুখী বলের সূত্র আমরা একটু আগে শিখে আসছি এম ভি স্কয়ার বাই আর, তাই না? তাহলে এবার 1 আর 2 সমীকরণ, এই দুটাকে যদি আমরা এবার ভাগ করি, 1/2 যদি করি, তাহলে কি আসে দেখো তো? আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, আর আর কাটা, উপরে কি থাকে? এম ভি স্কোয়ার বাই আর, নিচে হচ্ছে এম জি। তাহলে সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, এম ভি স্কোয়ার বাই আর ইন্টু এম জিটা 1টা উপরে চলে আসবে, এম জি নিচে থাকবে। বুঝো নাই কি করছি বাবা? এম ভি স্কোয়ার বাই আর ছিল সেটাই লিখছি, এম জির নিচে আছে একটা 1, গুণ করলে 1টা উপরে চলে আসছে, এম জিটা নিচে চলে আসছে। দেখো তো এম এম কাটা, আলটিমেটলি ট্যান থিটার সূত্র কি আসলো? ট্যান থিটার সূত্র আসলো হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। কথা বুঝছো? এটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, মোস্ট। এখন তুমি বলবা ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, স্যার আমি এখান থেকে কি বের করব? এইখান থেকে আমি আসলে থিটা বের করব, থিটা নির্ণয় করতে হবে। এই থিটা কোনটা বাবা? এই থিটাটাই হচ্ছে এইটা। অর্থাৎ থিটা বের করা মানে, বাবা এদিকে তাকাও, থিটা বের করা মানে তুমি বের করে ফেলছো, এদিকে থিটা বের করা মানে তুমি আসলে বের করে ফেলছো যে কত কোণে বাঁকাতে হবে বা কাত হতে হবে। দেখো এই ব্যক্তিটা কাত হয়ে গেছিল না, এই সাইকেলওয়ালা বা বাইকওয়ালা কাত হয়ে গেছিল না, কত কোণে? থিটা কোণে। এই দেখো আমি থিটার মানটাই যে ট্যান থিটা থেকে বের করে ফেলতে পারতেছি। হ্যাঁ, তার মানে মেন সূত্র ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি, এখান থেকে তুমি থিটা বের করে ফেলবা। কথা বুঝতে পারছি? চিত্র মাথায় ঢুকতেছে না কেন বলো, আমাকে বলো, আমি বুঝা দিচ্ছি। এখানে প্যাচের কিচ্ছু নাই, দেখো আমি এখানে পাশে ফ্রেশ করে আছি। এটা প্যাচ লাগবে কিন্তু এটা ফ্রেশ বাবা, ফ্রেশটা আমি বুঝা দিই। এই দেখো এটা আমার মাটি, এই যে এটা মাটি, এটা মাটি, ঠিক আছে বাবা? মাটির উপরে আমি এইদিকে তির্যকভাবে বল প্রয়োগ করছি এফ, তির্যকভাবে কি বল প্রয়োগ করছি? এফ। মাটি আমাকে ব্যাক করবে না আর বলে, তাহলে আমি ধরলাম আমি থিটা কোণে কাত হইছি। আমি বাইক চালানোর সময় আমি কাত হয়ে যাব না বাঁকা রাস্তা আসলে? আমি ধরলাম আমি থিটা কোণে কাত হইছি। তাহলে আর কে আমি দুটো অংশে ভাগ করতে পারি, একটা আনুভূমিক, একটা উলম্ব। আনুভূমিক বরাবর যেটা কাজ করবে সেটা যেহেতু থিটা, যেহেতু এদিকে, তাহলে এদিকে হবে আর কস থিটা, আর এদিকে যেহেতু থিটা নাই তাহলে এদিকে হবে আর সাইন থিটা। এবার এই চিত্রটাকে একটু কষ্ট করে এখানে শিফট করো না, এদিকে তাকাও, এই চিত্রটাকে এখানে শিফট করো, তার মানে আর সাইন থিটা এটাই সেই আর সাইন থিটা। দেখো তো এটাই কি কেন্দ্রের দিকে না? দেখো এদিকেই তো কেন্দ্র, এখানেই কেন্দ্র না? তাহলে এখানে আর সাইন থিটা কেন্দ্রমুখী বল তৈরি করতেছে, আর কেন্দ্রমুখী বলের সূত্র কি? এম ভি স্কয়ার বাই আর। এই জন্য আর সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর লিখছি।
এবং তুমি যদি কাত হয়ে যাও বা যেভাবে হোক মাটির উপরে তো আসো, মাটিটা তোমার ওজন বহন করতেছে না, মাটিটা তোমার ওজন বহন করতেছে। ওজন বহন করতেছে কোনটা দেখো তো, তোমার ওজন নিচের দিকে কাজ করতেছে। ঠিক তার বিপরীত দিকে ওজনের মানে তোমার দেওয়া বল, মানে মাটি তোমাকে কোন বল দিছে, আর এর কোন অংশটা কাজ করতেছে, কস থিটা। এদিকে তাকাও, তোমার ওজন নিচের দিকে কাজ করবে, আর তোমার ওজনকে ধরে রাখছে কে, উপরের দিকে ঠেলে রাখছে কে, দেখো আর সাইন থিটা। এটা বুঝো নাই, এটা বুঝো না, আমি বুঝাই বলি। দেখো দেখো তোমার দেখো না, এই যে দেখো এই মোবাইলটা, না শোনো শোনো এদিকে কথা শোনো, এই মোবাইলটা কেন ব্যালেন্সড আছে, কথা না মনোযোগ সাজিদ, এটা আইফোন খুব দামি ফোন সবাই দেখো। আচ্ছা এই মোবাইলটা কেন আমার হাতে ব্যালেন্সড আছে, এই মোবাইল হাতে আমার মনে করো 10 নিউটন বল প্রয়োগ করতেছে, তার মানে বস্তুর ওজন হচ্ছে 10 নিউটন। বাবা খুব সিম্পল, আমার হাতে 10 নিউটন বল ব্যাক করতেছে বলেই তো ব্যালেন্সড আছে। তাহলে আমি বলতে পারি আমার হাতের দেওয়া 10 নিউটন বল, এদিকে আমার হাতের দেওয়া 10 নিউটন বল ইকুয়াল টু বস্তুর ওজন। শেষ। মাটিও তো তোমাকে একটা বল ব্যাক করছে, করে নাই? সেটাই তো আর, সেটাই তো আর আরের একটা অংশ, শেষ করতে দাও, আরের একটা অংশই হচ্ছে আর কস থিটা। আর সেটাই তো দেখো তো ওজন বরাবর কাজ করতেছে না, ওজন নিচের দিকে আর কস থিটা উপরের দিকে, যেহেতু একটা একটা উপরে নিচে, তার মানে একজন একজনকে ব্যালেন্স করতেছে। এই জন্য আমি আর কস থিটা ইকুয়াল টু mg লিখতে পারি, এই যে আর কস থিটা ইকুয়াল টু mg লিখছি। এবার দাঁড়াও শেষ স্যার, এরপরে 1 2 দিয়ে সব কাটাকাটি করে অ্যানসার বের করে ফেলছি। তোমার প্রশ্ন বলো। স্যার এখন স্যার কোনটা স্যার কোন দিকে ধরবো স্যার, মানে বাইক কিন্তু স্যার এই ধরেন স্যার বাইকটা এদিকে ঠেলে গেল, হ্যাঁ স্যার কোনটাকে প্রশ্নটা আসলে খুব ভালো একটা প্রশ্ন, সত্যি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সাজিদ সবাই এদিকে, সবাই ছেলেরা, আমি থিটা তো মাটির সাথেও ধরতে পারতাম, বাট মাথায় রাখো আমি এই চিত্রটা আঁকার সময় সিস্টেম করছি কিভাবে, এই থিটাটাকে আমি উলম্বের সাথে ধরছি না, শোনো না, উলম্বের সাথে ধরছি না। তার মানে তোমার যত অ্যান্সার আমার এই সূত্র দিয়ে করবা, তুমি যত ম্যাথগুলি এই সূত্র দিয়ে করবা কেন, থিটাটা সবসময় উলম্বের সাথেই বের হবে। তুমি চাইলে থিটা আনুভূমিকের সাথেও তো ধরতে পারতা। মনে করো আমি উলম্বের সাথে 10 ডিগ্রি কোণে বাঁকাইছি, তাহলে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে বাঁকাইছি, 80 ডিগ্রি, কারণ আমি এরকম সোজা থাকা মানে 90। এই যে মাটির সাথে 90 আসি না, আমি যে এরকম সোজা আসি, তাহলে মাটির সাথে 90 আসি, কথা বুঝতেছো না? এই যে এইভাবে মাটির সাথে 90 আসি না, তাহলে এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এটা কত, 80 ডিগ্রি না? তো তুমি এটাকে থিটা ধরেও ম্যাথ করতে পারতা, কথা বুঝতে পারছি? মুদ্রা কথা আমি যেভাবেই করছি এইভাবে বুঝছো কিনা, আর কোনো প্রশ্ন আছে বাবা? আচ্ছা চলো ম্যাথ লেখো। আচ্ছা ওকে, তাহলে আমরা ফার্স্ট ম্যাথটা কি করতেছি স্যার দেখো, আমি জাস্ট একটু সবাইকে বুঝিয়ে দিই ম্যাথটা। 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 60 কিলোমিটার পার আওয়ার বেগে বাইক চালাতে হলে চালককে উলম্বের সাথে কত কোণে আনত থাকতে হবে। ওকে করে ফেলো, ট্রাই করো নিজেরা, দেখো অ্যান্সার কত আসে। সূত্র কি, tan θ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। আচ্ছা দেখো তো ভি স্কোয়ার, ভি এর মান কত, 60 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 কত আসে? আচ্ছা ভি এর মান কত আসে, 16.67, 16.67 একটু দাঁড়াও, মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি এর মান। তাহলে আমি এটাকে স্কোয়ার করে দেই, আর এর মান কত, 100 মিটার ব্যাসার্ধ বলছে, তার মানে আর এর মান হচ্ছে 100। থিটা ইকুয়াল টু কত আসে তাহলে, tan কে ওই পাশে নিয়ে গেলে tan ইনভার্স হয়ে যাবে। आंसर কত আসে 15.83 15.83 ডিগ্রি বাবা শেষ বাবা আশা করি সবাই টপিক বুঝছো আহামরি অতটা কঠিন ম্যাথ এগুলি থেকে আসে না সো আশা করি তোমরা সবাই এটা পারবা তাহলে আমাদের দুই চাকা অথবা সাইকেল বা বাইকের টপিকটা শেষ আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ গাড়ি অথবা ট্রেন এগুলি শুরু করব ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ